আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। কিছুদিন আগেই আমাদের ঈদের ছুটি অ্যান্ড সব কিছু শেষ হলো। বাট ঈদের ছুটি শেষ হলেও আমরা কিন্তু আমাদের কাজগুলোকে তোমাদের জন্য সবসময় জারি রেখেছিলাম, বিকজ আমরা জানি যে ঈদের পরপরই তোমাদের হাফ ইয়ারলি এক্সাম সেটা শুরু হয়ে যাবে। সো ঈদের ছুটি শেষ অ্যান্ড তারই সাথে সাথে আমরা তোমাদের হাফ ইয়ারলি যে রিভিশন লাইভগুলো সেগুলো আবারও স্টার্ট করে দিলাম। সো আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই সাবজেক্টের যা যা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে হাফ ইয়ারলি এক্সামের জন্য। সো আমরা সচরাচর জেনে থাকি হাফ ইয়ারলি এক্সামে আমাদের বইয়ের অর্ধেক থাকে, অ্যান্ড আজকে আমরা ক্লাস 7-এর বইয়ের অর্ধেক থেকে আমরা প্রায় 50টি মতো এমসিকিউ নিয়ে এসেছি, যে 50টি এমসিকিউ তোমাদের এক্সামে আসার মতো অনেক 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 গুরুত্বপূর্ণ। সো আমার সাথে কে কে কোন কোন জায়গা থেকে জয়েন করেছো অ্যান্ড আমাকে সেটা জানিয়ে দাও, অ্যান্ড হাফ ইয়ারলি পরীক্ষার প্রিপারেশন কেমন যাচ্ছে সেটাও আমাকে জানিয়ে দিতে ভুলবে না। সো আমি দেখতে চাই কে কে আমার সাথে কোন কোন জায়গা থেকে জয়েন করেছে। আমার সাথে রেদওয়ান জাবিন আছে, হ্যালো ভাইয়া, হ্যালো। সো মেহনাম জিজ্ঞেস করতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আর কে কে আছো কোন কোন জায়গা থেকে জয়েন করেছো আমাকে একটু জানিয়ে দাও। সো আস্তে আস্তে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে আমরা আজকের ক্লাসটাকে স্টার্ট করে দিই। বাই দ্য ওয়ে, আজকের ক্লাসে কিন্তু তোমাদের যে কোনো একজন লাকি স্টুডেন্টের জন্য একটা গিফট আছে। সো এই গিফটটা কি, এটা যদি তুমি জানতে চাও তাহলে ক্লাসের মধ্যে কিন্তু থাকতে হবে। সো আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার সাথে ইফাত জয়েন করেছে, নেহা জয়েন করেছে, আব্দুর কামাল জয়েন করেছে, তারপর হলো আরফা ইউসা জয়েন করেছে, তারপর হলো সামিউল আক্তার রাজশাহী থেকে আছে আমার সাথে, তারপর আমার সাথে আবরার হোসেন আছে, আরও 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 অনেকেই জয়েন করেছে। তো সবাই আমাকে একটু জানাতে থাকো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে, আমাকে একটু জানিয়ে দাও। ওকে, সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে যে বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রিপারেশন কেমন হবে, বিকজ বার্ষিক পরীক্ষা আমাদের পুরো বইটা থাকে। ঠিক আছে, সো আমার সাথে বোরহান উদ্দিন থেকে মালিহা আহমেদ জয়েন করেছে। তারপর আমার সাথে এত 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 কমেন্ট আসতেছে, বলার বাইরে। বাই দ্য ওয়ে, আজকের লাইভটা যারা যারা শেয়ার করবে তারা কিন্তু আমাদের সাথে একটা গিফট উইনিংয়ে পার্টিসিপেট করে ফেলতে পারে। সো গিফটটা কি সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। আজকের এই লাইভটা যারা যারা শেয়ার করবে তাদের মধ্যে একজন লাকি স্টুডেন্ট পাবে একটা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে একটা টি শার্ট, যেখানে উপরে লেখা থাকবে 10 মিনিট স্কুল। সো যারা যারা জয়েন করেছো তারা তারা এখনই লাইভটাকে শেয়ার করে দাও, বিকজ লাইভটা শেয়ার করে দিলে কিন্তু তুমি হয়ে যেতে পারো আমাদের আজকের লাকি উইনার। ওকে, সো আই গেস সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ। সো আমরা উইদিন আ মিনিট আমরা আজকের ক্লাসটাকে স্টার্ট করে দিব। অনেকে আমার সাথে জয়েন করে ফেলছে, দেশের বিভিন্ন জায়গায় জয়েন করেছে। ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদেরকে বলে নিই, আজকের ক্লাসে আমরা 50টা এমসিকিউ কমপ্লিট করব, 5টা চ্যাপ্টার থেকে 50টা এমসিকিউ। অ্যান্ড শুধুমাত্র এই 50টা এমসিকিউ না, এই এমসিকিউগুলো পড়তে পড়তে কোন কোন জায়গা থেকে বা কিভাবে করে তোমরা পড়বে এই জিনিসগুলোও আমরা কি করব আজকের ক্লাসে সুন্দর করে তোমাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দেব। ঠিক আছে, সো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটাকে স্টার্ট করি। দেখো আমাদের আজকের ক্লাসে আমরা কোন কোন টপিক আলোচনা করব সেই টপিকগুলো আমরা অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সো বাই দ্য ওয়ে, আজকের ক্লাসের এই স্লাইডটা যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে এনরোল করতে হবে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি যে কোর্সটা আছে, ফ্রি কোর্স যেটা আমরা লঞ্চ করে রেখেছি তোমাদের জন্য। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন একদম যাতে কমপ্লিট হয় সেটার জন্য কী করতে হবে, তোমাদের ক্লাস 7 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে জয়েন করে ফেলো, এবং ওই গ্রুপটার ভিতরে আমরা আমাদের আজকের ক্লাসের এই স্লাইডটা কিভাবে করে তোমরা পেতে পারো সেটা তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, ওকে ডান। সো অনেক কথা হয়ে গেল, এবার ক্লাসটাকে স্টার্ট করে ফেলি। ওকে, সো যে টি শার্টটার কথা বলেছিলাম, এই টি শার্টটা যারা যারা পেতে চাও তারা তারা কি করবে, আমাদের আজকের এই লাইভটাকে শেয়ার করে দিতে হবে। বাই দ্য ওয়ে, টি শার্টটা কিন্তু অনেক সুন্দর। আমি তোমাদের জায়গায় থাকলে এখনই এই লাইভটাকে শেয়ার করে দিতাম। দেখতেছো, আমি কিন্তু এমনি এমনি বলতেছি না। তোমরা জানো গত আমাদের লাইভগুলোতে যারা যারা শেয়ার করেছে এদের মধ্যে থেকে একজন লাকি স্টুডেন্ট কিন্তু আমাদের পক্ষ থেকে এই টি শার্টটা পেয়ে গেছে। সো তোমাদের এত এত স্টুডেন্ট আমাদের কাছে বলেছিল ভাই আমি টি শার্ট চাই। সো তোমাদের আবদার রাখার জন্য আমরা কিন্তু টি শার্টগুলোকে অর্ডার দিয়ে স্টার্ট করে দিয়েছি। সো টি শার্ট তোমরা পাবা, কিন্তু কি করতে হবে, লাইভটাকে শেয়ার করে দিতে হবে। এর মধ্যে থেকে একজন লাকি উইনার পাবে
প্রতিটা ক্লাসে আমাদের পক্ষ থেকে এই একটা সুন্দর টি শার্ট। ফাইন, অনেক কথা বলে ফেললাম, অর্ধবার্ষিক পরীক্ষা। সো আমরা ক্লাসটাকে স্টার্ট করি। আমাদের আজকে ক্লাসের প্রথম এমসিকিউ, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, এ ঘোষণা সর্বপ্রথম কে দেন? গেস করো তো কি হবে এটার রাইট অ্যান্সার। কে দিয়েছিল এটার ঘোষণা? কে দিয়েছিল ঘোষণা? আমাকে একটু জানাও তো, সবাই আমাকে একটু জানিয়ে দাও, কে দিয়েছিল এটার ঘোষণা? সবাই বলতেছে ভাইয়া একের ডি, মোহাম্মদ আলী জিন্নাহ। একের ডি কি রাইট অ্যান্সার? আমাকে একটু বলো তো। ওকে, ইয়েস, ম্যাক্সিমাম বলতেছে ভাইয়া একের ডি হলো আমাদের রাইট অ্যান্সার। ওকে, অনেকে বলতেছে ভাইয়া এটা আমার ভাগ্যে নেই। তুমি কিভাবে জানো? এটা তোমার ভাগ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমার কাজ হলো শেয়ার করা, তুমি শেয়ার করে দেখোই না, হতে পারে তোমার কাছেই কল দিয়ে বলতেছে যে আমাদের আজকের টি শার্টের লাকি উইনার তুমি হয়ে যেতে পারো। ওকে, সো এটা রাইট অ্যান্সার হবে মোহাম্মদ আলী জিন্নাহ। আমরা জানি যে উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতটা মানে ফাইট করেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই কথাটা মোহাম্মদ আলী জিন্নাহর মুখ থেকে সর্বপ্রথম বের হয়েছিল। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাচ্ছি। পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যার যখন 6,90,00,000, তখন তার মধ্যে বাঙালির সংখ্যা কত? কে বলতে পারবা? আমরা একটা মানে পার্সেন্টেজ জানি যে ম্যাক্সিমাম ছিল হলো আমাদের পাকিস্তানিদের সংখ্যা ছিল খুবই কম, বাঙালিদের সংখ্যা ছিল বেশি। বাট পাকিস্তানিরা যে সংখ্যায় কম ছিল, ওই কম সংখ্যক মানুষের মধ্যে পাওয়ার হোল্ডিং এর ক্যাপাবিলিটিটা অনেক বেশি ছিল। সো দুইয়ের অ্যান্সার কোনটা হবে আমাকে একটু জানাও তো। দুইয়ের অ্যান্সার অনেকে বলতেছে যে 4,40,00,000। 4,40,00,000 ম্যাক্সিমাম বলতেছে, সানজিদা বলতেছে, নিপা বলতেছে, ফারহান বলতেছে, আহনাফ বলতেছে, সবাই বলতেছে ভাইয়া 4-এর 2 হবে, 2-এর 4 হবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, সো এটা কি হবে? 4,40,00,000। ইয়েস, 4,40,00,000 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বারবার এসেছে। সো এই টপিক থেকে এই কোশ্চেনটা অনেকবার আসছে। সো দ্যার ইজ এ হিউজ পসিবিলিটি এই কোশ্চেনটা আবার আসতে পারে। মাতৃভাষা মর্যাদা রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে গঠিত হয় কোনটি? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সাংস্কৃতিক সংগঠন, নির্দলীয় সংগ্রাম পরিষদ, নাকি যুক্ত ফ্রন্ট? কোনটা? 3-এর কোনটা অ্যান্সার হবে? 3-এর কোনটা অ্যান্সার হবে আমাকে একটু জানাও তো, সবাই একটু জানাও আমাকে। অনেকে বলতেছে ভাইয়া 3-এর 4 ম্যাক্সিমাম বলতেছে, 3-এর 3ও বলতেছে অনেকে। ওকে, 3-এর এ বলতেছে ম্যাক্সিমাম, তুলি বলতেছে 3-এর এ, 3-এর ডিও বলতেছে। একটা ডিবেট তৈরি হয়ে গেছে ভাইয়া 3-এর এ, 3-এর ডি, 3-এর এ, 3-এর ডি। ওকে, দেখি কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার। এটা রাইট অ্যান্সার হবে হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখন এটা কেন হইলো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি। দেখো এখানে একটা লাইনটার ভিতরে একটা মজার ছাত্রদের নেতৃত্বে। সো ছাত্র তো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট হয় না, অনেকগুলো ডিপার্টমেন্ট, বিকজ ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো সব ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে নিয়েই কিন্তু এই সংগঠনটা গঠন করা হয়। এবং দেখো বলা হয়েছে কি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, মানে সব ক্যাটাগরিজ অফ পিপল থাকবে এখানে। ঠিক আছে, ওকে। এরপরে যাচ্ছি আমরা, ভাষার দাবিতে পূর্ব পাকিস্তানের ধর্মঘট ডাকা হয় কোন তারিখে? 3 স্টার একটা কোশ্চেন। সো এটার অ্যান্সার কে কে দিতে পারো আমি একটু দেখি। যে কোশ্চেনগুলোতে সাল আছে এগুলোতে আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই, যেটাতে বোঝাতে হবে আমি বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, 4-এর অ্যান্সার কি হবে আমাকে একটু জানিয়ে দাও তো। 4 নাম্বারটার অ্যান্সার কি হবে আমাকে একটু বলো তো। 4 নাম্বারটা কি হবে অ্যান্সার? ওকে, 4-এর এ বলতেছে লিজা, ম্যাক্সিমাম বলতেছে 4-এর এ। ঠিক আছে, ওকে, হ্যাঁ 4-এর এ নাম্বারটা অনেকেই বলতেছে। আমরা দেখি আরেকবার, ভাষার দাবিতে পূর্ব পাকিস্তানের ধর্মঘট ডাকা হয় কত তারিখে? এটা হবে 4-এর 2, 1948 সালের 11ই মার্চ। 1948 সালের কি 11ই মার্চ। সো যারা যারা এ বলেছো তারা কিন্তু ভুল বলেছো।
1948 সালের 11ই মার্চ। ঠিক আছে, যারা যারা পারতেছো না তাদের জন্য কিন্তু এটা একটা অ্যালার্মিং বিষয়, বিকজ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে। ঠিক আছে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে, সো অর্ধবার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে যদি তুমি এই কোশ্চেনটা ভুল করো তাহলে এটা কিন্তু একটু প্রবলেম। সো একটু অ্যাওয়্যার হও। হ্যাঁ, এই কোশ্চেনগুলোকে যারা যারা পারতেছো গুড, যারা যারা পারতেছো না তারা কিন্তু একটু নোট ডাউন করে রাখতে হবে। ওকে, বাই দ্য ওয়ে, তুমি যদি এই ক্লাসটাকে পরবর্তীতে আবার দেখতে চাও তাহলে কিন্তু শেয়ার করে রাখো, বিকজ তোমার হাফ ইয়ারলি এক্সামে কিন্তু এই চ্যাপ্টারগুলো আছে। সো তোমার এক্সামের টাইমে যদি তুমি আবার বিজিএস ক্লাসটা করতে চাও তাহলে কিন্তু খুঁজে পাবা না। সো এখন যদি তুমি শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে, তাহলে ডেফিনেটলি তুমি কি করতে পারবা, আজকের এই ক্লাসটা তুমি তোমার এক্সামের আগে আরেকবার একটু ঝালিয়ে নিতে পারবা। ওকে, ঠিক আছে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় কোন সংস্থা? এই কোশ্চেনটা যে কয়বার আসছে আমি গুণে শেষ করতে পারবো না, এতবার আসছে এই কোশ্চেনটা। ঠিক আছে, সো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে। সো যারা যারা জানো তারা তারা একটু চটজলদি অ্যান্সার করে ফেলো তো, একটু চটজলদি অ্যান্সার করে ফেলো যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল কে? ইয়েস, সবাই বলতেছে ইউনেস্কো ইউনেস্কো ইউনেস্কো, অ্যান্ড আমরা সবাই জানি এটার অ্যান্সার হবে ইউনেস্কো। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখন কথা হলো যে ভাইয়া আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন তো আমরা নিচ্ছি, বাট অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের দাগানো বই, বিকজ দাগানো বই যদি কোনো স্টুডেন্ট পেয়ে যায় তার জন্য পরীক্ষার প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যায়। আর তোমাদের এই ভিডিওর এই লাইভ ক্লাসের কমেন্ট সেকশনে দেখবা সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক, ঠিক আছে, অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি ফ্রি কোর্সের লিঙ্কটা দেওয়া আছে। এই কোর্সটার ভিতরে তুমি যদি জয়েন করে ফেলো আজকের ক্লাসের স্লাইডটা পাবা, অ্যান্ড দাগানো বই উইথ সাজেশন তুমি কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, দেখো আমরা কিন্তু ইয়েলো, গ্রিন অ্যান্ড রেড মার্ক করে করে তোমাদের সকল বইগুলোকে দাগিয়ে রেখেছি এই কোর্সটার ভিতরে। আর তুমি যদি দাগানো বইটা তাও না পেয়ে থাকো এখনই কল করো 16910 এই নাম্বারে। ওকে, আমরা পরবর্তী এমসিকিউটাতে চলে যাই। দেখো এই এমসিকিউটা কিন্তু নওয়াব ফয়জুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছে। সো দেখতেছে এটা বিগত বছরগুলোতেও কিন্তু আসতেছে। সো আমরা ওই জায়গাগুলোতে কিন্তু কাজ করেছি। 1952 সালের 22শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে কে শহীদ হয়েছিলেন? কে শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে? পুলিশের গুলিতে কে শহীদ হয়েছিলেন স্পেসিফিক করে দিয়েছি, পুলিশের গুলিতে কে শহীদ হয়েছিলেন? ওকে, তো অলরেডি সবাই অ্যান্সার করে দিয়েছে। এই যে অলরেডি কিন্তু দেখো রিফাত বলতেছে ভাইয়া আমি কোর্সে জয়েন করেছি এবং আমি দাগানো বই পেয়ে গিয়েছি। ঠিক আছে, সো রিফাতের মতো যারা যারা দাগানো বই পেতে চাও তারা তারা এখনই কোর্সে জয়েন করে ফেলো। ঠিক আছে, আফিয়াও বলতেছে দাগানো বই পেয়েছি। আচ্ছা ভাই যাবো, এটার অ্যান্সার হবে কি? শফিউল। এটার অ্যান্সার হবে কে? শফিউল। পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন কে? শফিউল। ওকে, পরবর্তীতে চলে যাচ্ছি। পূর্ব পাকিস্তানের আইন পরিষদ নির্বাচনে মোট আসন সংখ্যা কত ছিল? এটা কিন্তু একটু কনফিউজিং একটা কোশ্চেন। দেখি কে কে রাইট অ্যান্সার দিতে পারে, কনফিউজিং কোশ্চেনেরও রাইট অ্যান্সার কে কে দিতে পারে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের পরীক্ষার প্রস্তুতি আসলেও ভালো যাচ্ছে। দেখি কে কে রাইট অ্যান্সার দিতে পারে। ওকে, 7 ডি বলতেছে, ফারহানা বলতেছে 7 ডি, মাহফুজা বলতেছে 7 সি, ফারহানা বলতেছে 7 ডি। ওকে, সো এটার অ্যান্সারটা আমরা দেখিনি, এটার অ্যান্সার হবে 7 ডি। একটা মজার জিনিস কি দেখো, এখানে সবগুলো কিন্তু 200 ক্যাটাগরিতে, একটা একটু অড। অ্যান্ড একটু ট্রাই করবা যদি তুমি কোনো কোশ্চেন এরকম থাকে এবং সেটার অ্যান্সার যদি না পেরে থাকো একটা ট্রাই করাই যায়। সো ট্রাই করবো অলওয়েজ যেটা একটু ডিফারেন্ট ওটাকে অ্যান্সার করতে। ঠিক আছে, আমি এক্সামের টাইম এটা করতাম অ্যান্ড ম্যাক্সিমাম টাইম এটা হয়ে যেত। ঠিক আছে, পরবর্তীতে যাচ্ছি। পূর্ব পাকিস্তানের সামরিক আইন জারি করেন কে? বলো তো, পূর্ব পাকিস্তানের সামরিক আইন জারি করেন কে? সো এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কি জানো? যখন পাকিস্তানিরা দেখলো যে তারা বাঙালিদেরকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারতেছে না, তারা মার্শাল ল জারি করলো। সো মার্শাল ল মানে কি? কেউ যদি অবাধে রাস্তায় নামে তাকে আর্মিরা গুলি করবে, কি করবে? গুলি করবে। সো এই যে মার্শাল ল এটা জারি করেছিল কে বলতো? সামরিক আইন মানে কি জানো? সামরিক আইন মানে হলো তোমার আর্মি কন্ট্রোল। ঠিক আছে,
আর্মি কন্ট্রোল, আর্মি কন্ট্রোল নিয়ে নিবে, ঠিক আছে। সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হলো আমাদের ইভান্দার মির্জা। এটা কে? এটা হবে ইভান্দার মির্জা, ঠিক আছে। ইভান্দার মির্জায় সর্বপ্রথম সামরিক আইন জারি করার জন্য অর্ডার দেয়। ওকে, পরেরটা যাচ্ছি আমরা। কত সালে আইয়ুব খান সংবিধান রচনা করেন? আইয়ুব খান সংবিধান রচনা কি? দেখো এটা কিন্তু অলরেডি চট্টগ্রামের একটা স্কুলে এসেছে। সো আইয়ুব খান সংবিধান রচনা করে কত সালে? কে বলতে পারবা? আইয়ুব খান সংবিধান রচনা করে কত সালে? জানাও তো আমাকে একটু। কত সালে আইয়ুব খান সংবিধান রচনা করে? ইয়াপ, 1962 সালে। ইয়েস, যারা যারা 1962 বলেছো তারা সবাই রাইট অ্যান্সার দিয়েছো। 1962 সালে, ঠিক আছে, 1962 সালে, 60 সালে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তোমাদের যে কোর্সটার সম্পর্কে বললাম এটাই কিন্তু সেই কোর্স। সো যারা যারা এখনো তোমার হাফ ইয়ারলি পরীক্ষার ফুল প্রিপারেশন নিতে চাও বাট আমাদের এই কোর্সে জয়েন করোনি, তারা কিন্তু অনেক কিছু মিস করতেছো। কি কি মিস করতেছো? ঠিক আছে, হ্যাঁ এটা ইস্কান্দার মির্জা হবে। হ্যাঁ এখানে একটু স্পেলিং ভুল গেছে, ইস্কান্দার মির্জা হবে। শোভা রাইট অ্যান্সার দিয়েছো ভাইয়া, ইস্কান্দার মির্জা হবে এটা। আচ্ছা, আমাদের এই অনলাইন কোর্সটাতে যেটা তোমাদের জন্য ফ্রি, মাথায় রেখো, তোমরা অনেকে মনে করতে পারো আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি মনে হয় কোনোভাবে পে করতে হয়, বাট না, কোনো কিন্তু পে করতে হয় না, এটা পুরোপুরি ফ্রি রাখা হয়েছে। এই কোর্সটার ভিতরে পরীক্ষায় আসার মতো কমন কোশ্চেনগুলো, যেগুলো আমরা একদম অ্যানালাইসিস করে করে বের করেছি, এই কমন কোশ্চেনগুলো এখানে দিয়ে দেওয়া আছে। অ্যান্ড প্রতিটা সাবজেক্টে 2টি করে ওয়ান শট ক্লাস। ওয়ান শট ক্লাস মানে কি জানো? মনে করো তোমার বাংলাতে আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউর উপরে 2টা ক্লাস দেওয়া হবে, ম্যাথে 2টা ক্লাস দেওয়া হবে। ওয়ান শট ক্লাস এত বেশি দেওয়া হবে যে তোমার এমসিকিউ ওই ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি 6টা সাবজেক্ট, অনলাইন বেসে যে 6টা সাবজেক্ট পড়ানো হয় সেগুলো। অ্যান্ড তুমি তোমার হাফ ইয়ার এই কোর্সের ভিতরে থাকলে, মনে করো তোমার এক্সাম জুনে হইলো না, জুলাইয়ে হইলো, অথবা মের মাসের ফার্স্ট উইকে হইলো, বাট তুমি কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা, যাতে তুমি পরবর্তীতে নিজের প্রিপারেশনটাকে কি করতে পারো, আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারো, বারবার ক্লাসগুলো দেখতে পারো। অ্যান্ড যেটা বললাম, দাগানো বইটা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে, দাগানো বইটা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, পরবর্তী এমসিকিউতে চলে যাই। পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয়? একটু আগে আমরা দেখলাম যে আইয়ুব খান কত সালে সংবিধান প্রণয়ন করেন, 1962। বাট পাকিস্তানের সংবিধান কত সালে সর্বপ্রথম প্রণয়ন করা হয়? এটার অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে সবাই একটু বলো তো? পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয়? সবাই একটু বলো আমাকে। আব্দুস সামাদ বলতেছে বি নাম্বারটা, সোহেল সরকার বলতেছে এ, আচ্ছা সাইফুদ্দিন বলতেছে সি নাম্বারটা। ওকে, সাইফুদ্দিন, তারপর হলো রিফাত আবার বলতেছে ভাইয়া দাগানো বই পাইছি। মিনহাজুল ইসলাম, হ্যাঁ ভাইয়া দেখতেছি। এটার অ্যান্সার কত হবে? 1956 সালে। কত সালে? 1956 সালে। তো 1956 যারা যারা বলেছো তারা সবাই রাইট অ্যান্সার দিয়েছো, 1956। সো আমরা 2টা জিনিস জানতে পারলাম। দেখো, পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে? 1956 সালে। বাট ইয়াহিয়া খান নাকি আইয়ুব খান, আমরা একটু চল আবার দেখি। আইয়ুব খান সংবিধান রচনা করে 1962 সালে। দেখো, পাকিস্তানের প্রথম সংবিধান কবে? 1956। বাট ইয়াহিয়া খান কত সালে করে? 1962 সালে। ঠিক আছে, এই দুইটা একটু মাথায় রেখো, একটু কনফিউজিং, সো দুইটাই আসতে পারে, ঠিক আছে, দুইটাই আসতে পারে। পরবর্তীটায় যাচ্ছি আমরা। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি রেখেছিল? 1954 সালের নির্বাচনে, 54 নির্বাচনে আমরা সবাই জানি, তাই না? 54 নির্বাচনে কি কি হয়েছিল আমরা সবাই জানি। অ্যান্ড 54 নির্বাচন পরে আমাদের 66, 69, তারপর 70-এ কি কি হয়েছিল, এক একটা স্টেপ। সো এইখানে কয়টা দফা কর্মসূচি রাখা হয়েছিল আমাকে একটু জানাও তো। সোহেল সরকার বলতেছে ভাই সি নাম্বারটা 15 দফা, আবার অনেকে বলতেছে ভাইয়া বি নাম্বারটা 11 দফা। দেখি রাইট অ্যান্সার কি হয়। শ্যামলী বিশ্বাস বলতেছে ভাইয়া সি নাম্বারটা ম্যাক্সিমাম, বলতেছে ভাইয়া ডি নাম্বারটা 11, ডি নাম্বারটা ম্যাক্সিমাম বলতেছে। সো কত হবে? 21 দফা।
আচ্ছা, তোমরা কি জানো দফা এটা বলতে আসলে কি বোঝায়? দফা, আমরা তো অনেকগুলো দফা দেখছি তাই না? আমরা জানি 6 দফা, আমরা জানি 11 দফা, আমরা এখন জানলাম 21 দফা। এই দফাগুলো বলতে আসলে কি বোঝায়? দফাগুলো বলতে আসলে বোঝায় এই যে 1954 সালে যে আমাদের নির্বাচনটা হয়, এই নির্বাচনে অনেকগুলো ল্যাকিংস ছিল, যেই ল্যাকিংসের কারণে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়নি। ওই জিনিসগুলোকে রিকভার করার জন্য 21টা দফা দেওয়া হয়, যে 21টা দফার ভিতরে এক একটা স্টেপের ভিতরে বলা ছিল যে এইটাকে অমান্য করা হয়, এই অমান্য করা হয়, এই বিষয়গুলোকে অমান্য করা হয়, যেগুলোকে পরবর্তী থেকে অমান্য করা যাবে না, যেগুলোকে এই নির্বাচনে মান্য করা হয়নি, যেগুলোকে পরবর্তী নির্বাচনে মান্য করতে হবে। যেমন আমি 6 দফার কথাই যদি বলি, 6 দফার ভিতরে কিন্তু স্পেসিফিক করে বলা ছিল যে বাঙালিদের শহরগুলো থেকে বা বাংলাদেশের শহরগুলো থেকে আর্মিদেরকে উইথড্র করে নিতে হবে। যে সরকার নির্বাচনে জয়ী হয়েছে তাকে সুষ্ঠুভাবে কাজ করার অধিকার দিতে হবে। ঠিক আছে, যাকে যেখানে কাজ করার অধিকার দেওয়া হয়েছে তাকে সেখানে কাজ করতে দিতে হবে, শুধুমাত্র বলে রাখলে হবে না। সো এই বিষয়গুলো, তার মানে কি কি দাবি আছে, সেই দাবিগুলোকে আমরা দফা হিসেবে গণ্য করে থাকি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা সুপার স্টুডেন্টসের একটা গ্রুপ। বাই দ্য ওয়ে, তুমি যদি চাও আমাদের 10 মিনিট স্কুলের সুপার স্টুডেন্ট হতে, যে সুপার স্টুডেন্টস ব্যাচটা এখন আমার হাতে আছে, তুমি যদি চাও এই সুপার স্টুডেন্টস হতে, ছোট্ট কিছু কাজ করতে হবে। তোমার ক্লাস 7 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে জয়েন করে ফেলতে হবে। এই গ্রুপটাতে জয়েন করলে তুমি কি কি পাবে? এই গ্রুপটাতে জয়েন করলে তুমি সিকিউ লাইভ ক্লাস পাবে। এখন এমসিকিউ ক্লাস নিচ্ছি, কিছুদিন পর সিকিউ লাইভ ক্লাস নিব, কিভাবে সৃজনশীল লিখতে হয়, কোন কোন জায়গা থেকে সৃজনশীল আসবে, ঠিক আছে, এই জিনিসগুলোর উপরে ক্লাস নিব। সো ওই ক্লাসগুলো করতে পারবে। অ্যান্ড এসকিউ এর সলিউশন পাবে, তার মানে শর্ট কোশ্চেনগুলো আছে এগুলোর সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে ডাউট সলভিং লাইভ হবে। তোমাদের অনেক ডাউট থাকতে পারে, যেমন আজকে আমি যেই টপিকগুলোতে ক্লাস নিচ্ছি এটার পরে তোমাদের ডাউট থাকতে পারে, ওই ডাউটগুলোকেও সলভ করে দেওয়া হবে এই গ্রুপটাতে। অ্যান্ড অলওয়েজ টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তো পাবাই, আমি কালকেও একটা ভিডিও দিয়েছি এই গ্রুপে, অ্যান্ড রেগুলার বেসিসে ভিডিও দিতে থাকি। সো তোমরা যারা যারা চাও সুপার স্টুডেন্ট হতে, তারা ক্লাস 7-এর বাংলাদেশের সবচেয়ে বড় এই কমিউনিটিতে এখনই জয়েন হয়ে যাও। বিকজ তুমি জয়েন হয়ে গেলে তোমার হাফ ইয়ারলি না, শুধুমাত্র তোমার ইয়ারলি এক্সাম, মানে হলো তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন আমাদের সাথে এখানে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো যারা যারা জয়েন হওনি এখনই এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে এখানে আইমান ভাইয়া, মুনজাইন আপু, এই যে তোমাদের সৌরভ ভাইয়া, বাকি যারা যারা যত টিচার আছে সবাই এই গ্রুপটাতে আছে। ঠিক আছে, সো ইফ ইউ ওয়ান্ট টু বি আ সুপার স্টুডেন্টস, ডোন্ট ফরগেট টু জয়েন ক্লাস 10 সুপার স্টুডেন্টস দিস গ্রুপ। ঠিক আছে, ওকে, আমরা আবার পরে ঢুকে যাই। লাহোর প্রস্তাব, ইয়েস, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়? লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয় বলো তো আমাকে, বলো তো লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়? কে কে বলতে পারবা? ওকে, 12 এ নাম্বারটা বলতেছে যে লাহোর প্রস্তাব 1940 সালে উত্থাপন করা হয়। আবার অনেকে বলতেছে ভাইয়া 12 বি নাম্বারটা, আমরা চলো একটু দেখে নিই তাহলে কোনটা হবে। এটা হবে হলো 1940 সাল। ইয়েস, যারা যারা 1940 সাল বলেছো তারা সবাই রাইট অ্যান্সার দিয়েছো। সো লাহোর প্রস্তাব এটা অনেক বড় একটা ঘটনা। ঠিক আছে, সো এই ঘটনার দিকে এখন যাচ্ছি না, জাস্ট এটাকে একটু মাথায় রাখো। এরপরে আমাদের আছে আগরতলা মামলা কত সালে দায়ের করা হয়? তো তোমরা তো সবাই জানো আগরতলা ইনসিডেন্টটা আমাদের মুক্তিযুদ্ধের টাইমে যে কত বড় একটা ইনসিডেন্ট হয়েছিল মুক্তিযুদ্ধের পরবর্তী টাইমটাতে আগরতলা মামলা নিয়ে। ঠিক আছে, সো তোমরা কেউ যদি এটা জানতে চাও, যদি বইয়ের ভিতরে পড়েও যদি তুমি কোনোভাবে এটাকে আরো ডিটেলসে বুঝতে না পারো, তাহলে ডেফিনেটলি ইউটিউবে গিয়ে আগরতলা মামলা ঘটনা লিখে সার্চ দিলেই তুমি ইন ডিটেলসে অনেক ডকুমেন্টারি পেয়ে যাবা। ঠিক আছে, মনে রাখবা হিস্ট্রি পড়তে বা ইতিহাস পড়তে সবসময় বই পড়ে কিন্তু সবকিছু নলেজ প্রপারলি গ্যাদার করা যায় না। যারা আমাদের সুপার স্টুডেন্টস ওরা কিন্তু হিস্ট্রি বই পড়ার পাশাপাশি বিভিন্ন ডকুমেন্টারি দেখে। ঠিক আছে, যেমন ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 1, এই ডকুমেন্টারিগুলো তারা দেখার মাধ্যমে বিশ্ব সম্পর্কে জানে। সিমিলারলি তুমি যে ঘটনা সম্পর্কে জানতে চাও সেই ঘটনাটা লিখলে তুমি অনলাইনে অনেক টিউটোরিয়ালস দেখতে পাবা, অনেক ডকুমেন্টারি দেখতে পাবা।
ঠিক আছে। সো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো 1968। কত সালে? 1968 সালে। এরপরে আমাদের আসতেছে হলো বাংলাদেশ হলো একটি কি দেশ? এইটা আমরা সবাই জানি, অ্যান্ড এইটা ক্লাস 6-এ আছে, 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, 10-এ আছে, এটা সব সময়ই আসবে যে বাংলাদেশ হলো একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ হলো একটি কৃষি প্রধান। অ্যান্ড আরেকটা কোশ্চেন, বাংলাদেশের প্রায় 80% মানুষ কৃষি কাজ করে। কত শতাংশ? 80% মানুষ কৃষি কাজ করে। পার্সেন্টেজটা মাথায় রেখো, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। বাংলাদেশের জাতীয় অর্থনীতিকে কেন সব দিক থেকে সবল ও গতিশীল করে তুলতে হবে? কেন গতিশীল করে তুলতে হবে? একটা কোশ্চেন। আমরা সবসময় বলি বাংলাদেশ উন্নয়নশীল থেকে উন্নত হতে চায়, প্রতিটা দেশই উন্নয়নশীল থেকে উন্নত হতে চায়, বাট কেন হতে চায় এই কেনটা আমরা মাঝে মাঝে ডিফাইন করতে চাই না। সো আমরা যদি কেনটাকে ডিফাইন করতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? হাবিবা বলতেছে ভাইয়া দাগানো বইয়ের লিঙ্কটা ওপেন করা যাচ্ছে না, কি করব? 16910 নম্বরে কল দিবা, দিয়ে বলবা আপনারা দাগানো বই দিয়ে রাখছেন, দাগানো বই ওপেন হচ্ছে না, আমাকে দাগানো বই পাঠান। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। বাংলাদেশের জাতীয় অর্থনীতিকে কেন সব দিক থেকে সবল ও গতিশীল করে তুলতে হবে? যেন দেশকে উন্নত করা যায়, দেশকে উন্নত করতে। ঠিক আছে, আমি একটু আগেই বললাম যে তুমি যদি আমরা যদি দেশকে উন্নত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অর্থনৈতিক দিক দিয়ে দেশকে সবল করে নিতে হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বসবাস করে বলতো? বন্দরে, গ্রামে, মহল্লায় নাকি পাহাড়ে? কোথায় বসবাস করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ? বলতো। বলো, যারা যারা দাগানো বইটা চাও তারা তারা 16910 নম্বরে কল করো, অথবা আমাদের ক্লাস 7 অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি এই কোর্সটাতে জয়েন হয়ে যাও, ফ্রি কোর্স। ওকে, আচ্ছা, এটার অ্যান্সার কি? গ্রামে। একটু আগে বললাম না বাংলাদেশের বেশিরভাগ 80% মানুষ কৃষি কাজ করে, অ্যান্ড কৃষিকাজ যে করে সে তো শহরে থাকতে পারবে না, সে গ্রামেই থাকতে হবে তাকে। ঠিক আছে, ওকে। এরপরেরটা চলে যাচ্ছি আমরা। কোন দেশের অর্থনৈতিক কার্যক্রমকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? অর্থনৈতিক কার্যক্রমকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এটা হলো 2 ভাগে। এটা কি? 2 ভাগে। অর্থনৈতিক কার্যক্রমকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি। মাটির জিনিস তৈরি করে যারা, তাদেরকে কি বলা হয়? যারা মাটির জিনিস তৈরি করে। সো তোমরা তো অনেকেই দেখেছো যে মাটির কাঁসা, মাটির হাঁড়ি পাতিল, তারপর হলো মাটির তৈরি বিভিন্ন মূর্তি, এরা অনেক সুন্দর করে এক দল মানুষ বা এক শ্রেণীর মানুষ বানিয়ে থাকে। অ্যান্ড এটা কারা বানায় বলো তো? কারা বানায়? একটু গেস করো দেখি, কে কে রাইট অ্যান্সার দিতে পারে দেখি। এটা কি হকার হবে, মিস্ত্রি হবে, কামার হবে, নাকি কুমোর হবে? কোনটা হবে? সব তাসলিমা, তারপর হইলো নিশান, ফারহান, জ্যোতি, নাইম, মিম, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে যে ভাইয়া এটা ডি নাম্বারটা হবে। এটা কোনটা হবে? ডি নাম্বারটা হবে। ইয়াপ, কুমোর হলো রাইট অ্যান্সার। কুমোর হলো কি আমাদের রাইট অ্যান্সার। তো যারা যারা রাইট অ্যান্সার দিতে পারতেছো খুবই ভালো কথা। আচ্ছা, যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করা হয় না তাকে তাকে কোন ধরনের অর্থনৈতিক কার্যক্রম বলে? দেখো, সরকার নিয়ন্ত্রণ করতেছে না, যদি সরকার নিয়ন্ত্রণ করতো তাহলে সরকারই বলতাম। যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে না তাকে ডেফিনেটলি আমরা কি বলবো? অনানুষ্ঠানিক বলবো, বেসরকারি বলবো না। কিন্তু যেটা সরকার নিয়ন্ত্রণ করে সেটা হলো আনুষ্ঠানিক। ঠিক আছে, যেটা সরকার নিয়ন্ত্রণ করে সেটা হবে আনুষ্ঠানিক। মানে সরকার কোনো একটা কিছুকে নিয়ন্ত্রণ করলে অনেক প্রেস কনফারেন্স, তারপর হলো টিভি, পেপারসের মাধ্যমে লেখালেখি করা হয় না। বাট যেটাকে সরকার নিয়ন্ত্রণ করে না, যেটাকে মনে করো কোনো একটা গ্রামের এক ক্যাটাগরিজ অফ পিপল নিয়ন্ত্রণ করে, এটা কি অনেক জায়গায় জানানো হয় না? এটাকে জানানো হয় না। আর অনানুষ্ঠানিক মানে হলো যেটা খুব ঢালাওভাবে জানানো হয় না, সেটাকে আমরা অনানুষ্ঠানিক বলে থাকি। ঠিক আছে, ওকে। পরবর্তীতে যাচ্ছি আমরা। রিপা বলল বাংলাদেশের অর্থনীতি ক খাতের উপর বেশি নির্ভরশীল। সে কোন খাতের কথা বলতেছে? অনানুষ্ঠানিক খাত, আনুষ্ঠানিক খাত, ক্ষুদ্র খাত, নাকি মাঝারি খাত? গেস করো দেখি,
কোনটা হবে এটা? কোনটা হবে আমাকে একটু বলো তো। কোনটা হবে আমাকে একটু জানাও তো। ওকে, এটা হবে অনানুষ্ঠানিক, ম্যাক্সিমাম বলতেছে ইয়েস এটা হবে অনানুষ্ঠানিক। আমরা যদি কোশ্চেনটা একটু ভালোভাবে দেখি, রিপা বলল বাংলাদেশের অর্থনীতির ক খাতের উপরে বেশি নির্ভরশীল, সে খাত কোন খাত? এটা কোন খাত আমরা, আমাকে একটু বলো তো দেখি। এবার আমি একটু দেখি কোন খাত, কে কে অ্যান্সার করতে পারে। এখানে তো আমরা খাত নিয়ে আলোচনা করলাম, আমরা বুঝে গেলাম এটা একটা অনানুষ্ঠানিক খাত, বাট এটা কোন খাত দেখি কে কে বলতে পারবা, দেখি। সবার আগে খাতের নামটা কে বলতে পারবে, এটা কোন খাত? অ্যান্সার করো তো দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে। এখানে কোন খাত সম্পর্কে আলোচনা করা হয়েছে? এখন পর্যন্ত কিন্তু কেউ অ্যান্সার করেনি। এখানে কোন খাত সম্পর্কে আলোচনা করা হয়েছে? এখানে তো অনানুষ্ঠানিক খাত তো বলা হয়েছে, বাট অনানুষ্ঠানিক খাতের ভিতরে তো ইয়েস, ফাতেমা পারভিন রাইট অ্যান্সার করেছে, রোজিনা রাইট অ্যান্সার করেছে, ইয়েস কৃষি খাত। এটা কি খাত? কৃষি খাত। দেখো কেন এটা কৃষি খাত, দেখো বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? ডেফিনেটলি কৃষি। এবং কৃষি কাজে যত ধরনের চেঞ্জেস আসে, একজন কৃষক তার কাজের ভিতরে যেই যেই ক্যাটাগরিজ অফ চেঞ্জ করে, সেটা কি কোনো জায়গায় ঢালাওভাবে দেখানো হয়? দেখানো হয় না। যেহেতু এটাকে কোথাও ঢালাওভাবে দেখানো হয় না, তাই এটা অনানুষ্ঠানিক খাত। যদি ঢালাওভাবে দেখানো হতো, কোন খাতকে ঢালাওভাবে দেখানো হয়? শিল্প খাত। কারণ শিল্প খাতে চেঞ্জ করতে হলে কখনো একটা কোম্পানি চেঞ্জ করলে চেঞ্জ হয় না, সবগুলো কোম্পানি একসাথে চেঞ্জ করলে দেন চেঞ্জ করা যায়। বাট কৃষি খাতে কোনো একজন কৃষক যদি চেঞ্জ করে তাহলেই সেটাকে চেঞ্জ করা যায়। বুঝতে পারছো? ওকে, বাংলাদেশের অর্থনীতিতে কোন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? কোন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? এটা হলো আমাদের অনানুষ্ঠানিক খাত, বিকজ ম্যাক্সিমাম আমাদের যে ডেভেলপমেন্ট হয় সেটা আমাদের অনানুষ্ঠানিক খাতের ভিতর দিয়েই হয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তীটায় যাচ্ছি আমরা। বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উপায় কি? অলরেডি বলে ফেলছি, কৃষি। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু ঘুরে ফিরে সবকিছু কৃষি উত্তর হচ্ছে। সো তোমার মাথায় আই গেছে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে যা যা আসবে সবকিছু কৃষি রিলেটেড, তাই না? এটা কিন্তু একটা বেসিক ধারণা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ জিহান কবির ভাইয়া দেখতেছি কমেন্ট, সবার কমেন্টই দেখতেছি ভাইয়া। আচ্ছা, বাই দ্য ওয়ে তুমি কি আমাদের লাকি উইনার হতে চাও আমাদের আজকের এই লাইভের? তাহলে ডেফিনেটলি এখন এই লাইভটাকে শেয়ার করো, এখনই এই লাইভটাকে শেয়ার করো। অ্যান্ড তুমি যদি লাকি উইনার নাও হইতে চাও, তোমার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা না, এই অর্ধবার্ষিক পরীক্ষার টাইমে তোমার এই এমসিকিউগুলো আবার করতে হবে না, তখন তুমি কই থেকে করবা? আবার আমাদের পেজে এসে খুঁজবা যে কাইব ভাইয়া লাইভ ক্লাসটা কই কই কই, তখন কিন্তু খুঁজে পাবা না, বিকজ আমাদের হাফ ইয়ারলি লাইভ কিন্তু প্রতিদিন হতেই থাকবে। তো তুমি যদি চাও আজকের এই লাইভ ক্লাসটা পরবর্তীতে করতে, যাতে করে তোমার হেল্প হয়, আমাদের হেল্পের জন্য না, কিন্তু যাতে করে তোমার হেল্প হয়, এখনই শেয়ার অপশনে ক্লিক করো। শেয়ার অপশনে ক্লিক করে লাইভ ক্লাসটা তোমার সব ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দাও, অ্যান্ড তোমার নিজের টাইম লাইনেও রেখে দাও। ঠিক আছে, ওকে। বরকত মিয়া বিভিন্ন স্থান ঘুরে ঘুরে রকমারি পণ্য সামগ্রী বিক্রি করে, নিচের কোনটি তার পেশা? এইটা বলতে পারবা তোমরা সবাই, এটা তোমরা সবাই বলতে পারবা যে ঘুরে ঘুরে যারা বিক্রি করে তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা কিন্তু ব্যবসায়ী বলি না, বিকজ ব্যবসায়ী একটা দোকান নিয়ে বসে। আর হকার, যারা হকার তারা কি করে? তারা হলো ফেরিওয়ালার মতো করে করে বিক্রি করে। তারা কি করে? ফেরিওয়ালার মতো করে করে বিক্রি করে। ঠিক আছে, আচ্ছা এরপরে বুবিদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই, বুবিদের কি বলা হয়? ঠিক আছে, এখানে উদ্দীপকটা আমাদের মিসিং, এটা হলো ভাসমান। এখানে কাদের আলোচনা করা হয়েছে জানো?
এখানে আলোচনা করা হয়েছে আমাদের তোমার ঢাকা শহরের ভিতরে যে যাদের কোনো ঘর বাড়ি নেই, দেখবা রাস্তার পাশে অনেক মানুষ, অনেক বাচ্চা কাচ্চা, যেমন মগবাজার, তারপর হলো গুলিস্তান, তারপর হলো মিরপুরের আশেপাশের এই এরিয়াগুলোতে ব্রিজের নিচে দেখবা অনেক বাচ্চা কাচ্চা শুয়ে থাকে, অ্যান্ড রাতের বেলাও তারা ওখানেই থাকে। এই যে এই ক্যাটাগরি সব একটা মানুষকে হলো বুবি। সো তাদের নিজস্ব বা স্থায়ী কোনো বাসা বাড়ি নেই। সো যাদের নিজস্ব বা স্থায়ী কোনো বাসা বাড়ি নেই তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হলো ভাসমান। তাদেরকে আমরা বলি কি? ভাসমান। সো পানিতে যখন একটা পাতা পড়ে সে কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্টেবল থাকে, নাকি সে ভাসতে ভাসতে এক জায়গা থেকে অনেক জায়গায় অন্য জায়গায় চলে যায়? ঠিক আছে, সিমিলারলি এই ক্যাটাগরি সব মানুষদেরও কিন্তু সেম জিনিসটাই হয়ে থাকে। ওকে, সো আবারও সেম কথা, তোমার হাফ ইয়ারলি পরীক্ষার প্রিপারেশনকে যদি তুমি ফুল প্রিপারেশনে কমপ্লিট করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু তোমাকে আমাদের দাগানো বইটা মাস্ট নিতে হবে। সো দাগানো বইটা তুমি কই থেকে পাবা? দাগানো বইটা তুমি পেয়ে যাবা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের পেজের ভিতর, আমাদের অ্যাপের ভিতরে গিয়ে ক্লাস 7 হাফ ইয়ারলি অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি এইটা লিখলেই, ক্লাস 7 লিখলেই চলে আসবে। ক্লাস 7 লিখলেই তোমার যে কোর্সটা আমরা এনেছি ওই কোর্সটা চলে আসবে। এই কোর্সের ভিতরে ঢুকলেই তুমি কি পেয়ে যাবা? আমাদের দাগানো বইটা পেয়ে যাবা। ঠিক আছে, দাগানো বইটা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, ফাইন। নিচের কোন কাজের জন্য মজুরি নির্ধারিত নেই? নিচের কোন কাজের জন্য মজুরি নির্ধারিত নেই? এটা কি কোনটা? অনানুষ্ঠানিক কার্যক্রমের জন্য। অনানুষ্ঠানিক, দেখো এখানে যখনই বলা হয়েছে অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক যেই কাজই করা হয় সেটার জন্য কিন্তু কোনো টাকা নির্ধারণ করা থাকে না। যেমন ফর এক্সাম্পল, তোমার কোনো ফ্রেন্ড তোমাকে বললো যে দোস্ত আমাকে, তুই তো ভালো আর্ট পারিস, আমাকে একটা আর্ট করে দে। এই যে তোমার ফ্রেন্ড তোমাকে বললো আর্ট করে দে, এটার জন্য কিন্তু তোমার ফ্রেন্ড তোমাকে কোনো অর্থ দিবে না বা কোনো টাকা পয়সা দিবে না। বুঝতে পারছো? বা তুমি কোনো মনে করো ফ্রেন্ডের সাথে খেলতে গেলা, তোমার ফ্রেন্ড বললো দোস্ত তুই যদি আজকে আমাদেরকে এই ম্যাচটা জিতাতে পারিস তাহলে আমি বুঝতে পারবো তুই অনেক ভালো খেলিস। সো এই যে তোমার ফ্রেন্ড তোমাকে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা বললো, এই অনানুষ্ঠানিক কথাবার্তা বলার কারণে কিন্তু সে তোমাকে কোনো ধরনের মজুরি দিবে না। সে কিন্তু তোমাকে কোনো ধরনের কি দিবে না? মজুরি দিবে না। যেহেতু মজুরি দিচ্ছে না তাই এটা একটা অনানুষ্ঠানিক কার্যক্রম। এরপরে, একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? নাগরিক, রাজনীতিবিদ, সুনাগরিক নাকি সাহিত্যিক? কি হবে এটা আমাকে বলো তো? একটা দেশের, দেখো একটা দেশের উন্নয়নের জন্য, প্রকৃত উন্নয়নের জন্য, শুধু উন্নয়ন না কিন্তু, একটা দেশের প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? ঠিক আছে, কি প্রয়োজন আমাকে বলো তো? একটা দেশের প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? সবাই বলো তো আমাকে একটু। ইয়েস, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। একটা দেশের প্রকৃত উন্নয়নের জন্য সুনাগরিক হওয়া প্রয়োজন। সুনাগরিক হওয়া প্রয়োজন। ওকে, আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা। সুনাগরিক হতে হলে একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের আওতাভুক্ত হতে হবে? এটা একদম বেসিক একটা জিনিস। 3টি। কয়টি? 3টি মৌলিক গুণাবলী হতে হবে। আচ্ছা, সুনাগরিক বলতে আমরা কি বোঝাই? যে রাষ্ট্রের আইন মেনে চলে, কারো কোনো ক্ষতি করে না, ট্রাফিক আইন মানে, তারপর হলো মেইনলি হলো তুমি একজন নাগরিক, তুমি যদি নিজের অধিকারটা বজায় রাখো, কারো কোনো ক্ষতি না করে, তাহলেই তুমি সুনাগরিক। এটা মেনটেন করতে হবে। তুমি নিজে একজন সুনাগরিক হিসেবে তোমার দায়িত্ব পালন করতেছো, বাট তুমি কারো কোনো ক্ষতি করতেছো না, তাহলেই তুমি সুনাগরিক। বুঝতে পারছো? ওকে, বুদ্ধিমত্তা অর্জনের জন্য তুমি কোনটির প্রতি বেশি গুরুত্ব দিবে? কম্পিউটার, ঘুম, খেলাধুলা নাকি জ্ঞান অর্জন? মানে তুমি যদি মানে ইন্টেলিজেন্ট হতে চাও তাহলে তুমি কোনটাকে প্রায়োরিটি দিবে? কম্পিউটার, ঘুম, খেলাধুলা নাকি জ্ঞান অর্জন? এক একজনের জন্য এক একটা হতে পারে, বাট তোমাদের বইয়ের পার্সপেক্টিভে কোনটা এটা একটু বলো তো। এটা একটু কনফিউজিং কিন্তু, বলো তো কোনটা হবে? ইয়াপ, সবাই রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছে। এটা হবে হলো জ্ঞান অর্জন। কারো কোনো জন্য ঘুমও হইতে পারে, বাট এটার আসল অ্যান্সার হলো জ্ঞান অর্জন করা। ঠিক আছে,
জ্ঞান অর্জন করলেই তুমি কি করতে পারবা, বুদ্ধিমত্তা অর্জন করতে পারবা। ওকে, এরপরেরটা চলে যাচ্ছি আমরা, দক্ষতার সাথে দেশ পরিচালনার দায়িত্ব পালন করে কেন? দক্ষতার সাথে দেশ পরিচালনায় দায়িত্ব পালন করে কারা? দক্ষতার সাথে দেশ পরিচালনায় দায়িত্ব পালন করে কারা? দেখো, বুদ্ধিমান নাগরিক, নির্লিপ্ত নাগরিক, নিরক্ষর লোক নাকি অদক্ষ নাগরিক? এটা একটাই রাইট অ্যান্সার, বুদ্ধিমান নাগরিক। একজন ব্যক্তি যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে সে যে কাজটা করতেছে সে সেই কাজের ভিতরে দক্ষ হয়। ঠিক আছে, যদি কেউ বুদ্ধিমান হয়ে থাকে সে যেই কাজই করবে সে কিন্তু সেই কাজের মধ্যেই দক্ষ হয়, বিকজ সে চিন্তা ভাবনা করে কাজগুলো করে। ঠিক আছে, স্টাডি উইথ মি বলতেছে ভাইয়া সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, একটার উত্তর দিলে আমি তোমার উত্তর দিয়ে তোমার কি করবো ভাইয়া, তোমার নামই নাই, তোমার নাম দিয়ে আসি স্টাডি উইথ মি, কার সাথে পড়তেছি আমরা। আচ্ছা, ওকে, সো দিস ইজ আ ভেরি মেমোরেবল ডে ফর আস। দেখো এইখানে বাংলাদেশের যত টপ স্টুডেন্টস আছে সবাই, যত সুপার স্টুডেন্টস আছে সবাই কিন্তু আমাদের সাথে আছে। অ্যান্ড আমাকে যদি দেখতে চাও, আমাকে দেখতে তোমরা ওখান থেকে পাওয়া না, এই যে দেখতেছো একটা একটা ভিক্টরি সাইন দেয়া আছে, এই যে এইখানে আমি। ঠিক আছে, এই যে এইখানে আমি। সো এই দিন কি হয়েছিল জানো, আমাদের সাথে প্রায় 1400-রও বেশি সুপার স্টুডেন্টস যারা দেশের বিভিন্ন স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারা আমাদের সাথে দেখা করতে এসেছিল। তুমি কি চাও না পরবর্তীতে এই বছর আমাদের সাথে এসে দেখা করতে, এই পুরো ইভেন্টে আমাদের সাথে তোমার পছন্দের টিচারদের সাথে দেখা করতে? তুমি কি চাও? সো তোমাকে কি করতে হবে, আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং তোমার হাফ ইয়ারলি পরীক্ষার প্রিপারেশনকে একদম 10 on 10 করতে হবে। আজকের যে ক্লাসে আমি যে টপিকগুলোকে পড়াচ্ছি, যে এমসিকিউগুলোকে পড়াচ্ছি, এগুলোকে একদম মাথায় গেঁথে নিতে হবে, যাতে করে পরবর্তীতে পরীক্ষা যেন যদি তোমার আসে তাহলে যেন তুমি ভালো করতে পারো। ঠিক আছে, সো আমিও চাই আমার সাথে তোমরা যারা যারা জয়েন করেছো তারা সবাই এই বছর আমাদের সাথে এইখানে এই ফ্রেমটাতে তোমরা এসে জয়েন করবে। ওকে, আচ্ছা, সো রাষ্ট্রের সব নাগরিক ধনী, বুদ্ধিমান, বোকা নাকি সুনাগরিক নয়? কোনটা হবে আমাকে একটু বলো তো। রাষ্ট্রের সব নাগরিক কেমন, কিভাবে আসবো ভাই? আয়েশা জিজ্ঞেস করতেছি কিভাবে আসবো, বেশি কিছু করতে হবে না, পুরো বছর জুড়ে জাস্ট আমাদের সাথে কানেক্টেড থাকো, যেভাবে পড়াচ্ছি এইগুলোকে জাস্ট পড়ো। ঠিক আছে, যেগুলো পড়াচ্ছি এগুলো জাস্ট পড়ো, যেভাবে গাইডলাইন দিচ্ছি ওইগুলো মেইনটেইন করো। ঠিক আছে, ওকে, আচ্ছা, এটা হবে কি, সুনাগরিক নয়। রাষ্ট্রের সব নাগরিক ধনী না, রাষ্ট্রের সব নাগরিক কি বুদ্ধিমান? তাও না। রাষ্ট্রের সব নাগরিক কি তাহলে বোকা? তাও না। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক না। একটা দেশের, বাংলাদেশের কি সব মানুষই ভালো? যদি সব মানুষ ভালো হতো তাহলে পেপারে কি কোনোদিন মার্ডারের নিউজ আসতো? তাহলে পেপারে কি কোনো চুরি ছিনতাইয়ের নিউজ আসতো? তাহলে পেপারে কি তোমার ডাকাত, লুটতেরাজ এদের নিউজ আসতো? এদের নিউজ আসতো না। তাই একটা দেশের সব নাগরিকই সুনাগরিক না। ঠিক আছে, ওকে। নাগরিকের অমূল্য সম্পদ কোনটি বলো তো? নাগরিকের অমূল্য সম্পদ কোনটি? তার বিবেক, তার আত্মসংযম। আত্মসংযম মানে কি জানো? নিজেকে কন্ট্রোল করতে পারা। নিজেকে কি করতে পারা? কন্ট্রোল করতে পারা। তারপর হলো বুদ্ধি নাকি স্বার্থপরতা? কোনটা হবে বলো তো? এটার অ্যান্সার কোনটা হবে? রুমানা জান্নাত বলতেছে ভাইয়া আপনাদের সাথে এখানে জয়েন করা আমার অনেক বড় একটা ড্রিম। সো যদি তোমার এটা ড্রিম হয়ে থাকে তাহলে তোমাকে হাফ ইয়ারলি এক্সামে ভালো করতে হবে। হাফ ইয়ারলি এক্সামে ভালো করলে কি তুমি বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটার আনসার হবে কি বুদ্ধি। নাগরিকের অমূল্য সম্পদ কি? বুদ্ধি। একটু আগে বললাম একটা দেশের সব নাগরিকই কিন্তু কি, একটা দেশের সব নাগরিকই কিন্তু সুনাগরিক না। সুনাগরিক হওয়ার প্রথম শর্তই হলো তাকে বুদ্ধিমান হইতে হবে। অ্যান্ড একটা জিনিস মনে রাখবা, বুদ্ধিমান নাগরিক কখনো অন্যের ক্ষতি করে না। একজন বুদ্ধিমান নাগরিক কিন্তু কখনো অন্যের ক্ষতি করে না। এটাকে একটু মাথায় রাখো সবাই। ঠিক আছে, ওকে। নাগরিক মর্যাদা সম্পন্ন জনগোষ্ঠী রাষ্ট্রের কি মালিক, শাসক, সম্পদ নাকি নেতা? যারা একজন সুনাগরিক তারা কিন্তু আমাদের দেশের কি সম্পদ, এবং তারা শুধুমাত্র সম্পদ না, তারা হলো মানব সম্পদ। একজন মর্যাদাপূর্ণ নাগরিক কি একটা দেশের মানব সম্পদ।
ঠিক আছে, তার মানে তাকে নিয়ে দেশ গর্ব করতে পারে। তুমি কি চাও না তোমাকে নিয়ে দেশ গর্ব করুক? পুরো দেশ তো চাও তোমাকে নিয়ে গর্ব করুক, ঠিক আছে? তাই তোমাকে কি হইতে হবে? একজন সুনাগরিক হইতে হবে, একটু বুদ্ধিমান হইতে হবে। আচ্ছা, বুদ্ধিমান হওয়া এটার একটা বেসিক মজার জিনিস কি জানো? তুমি যদি বুদ্ধিমান হও তোমাকে কেউ বোকা বানাইতে পারবে না। তুমি যদি চাও কারো দ্বারা প্রতারিত না হইতে, তাহলে তোমাকে বুদ্ধিমান হইতে হবে, তাহলে তুমি প্রতারিত হবা, ঠিক আছে? অনেকে বলতেছে ভাইয়া আপনার নাম কি প্লিজ বলেন। আমি তোমাদের কাইফ ভাইয়া। তো যারা যারা আমাকে চিনো না, আমি তোমাদের কাইফ ভাইয়া। বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে, সো 3rd ইয়ারে লেখাপড়া করতেছি, ঠিক আছে? সো যারা যারা আমাকে চেনো না, এতটুকু জানলেই হবে। আর আমি তোমাদেরকে বাংলা এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়িয়ে থাকি। আর তোমাদের বড় যে ভাইয়ারা আছে যারা এসএসসি এইচএসসি দিচ্ছে, তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট পড়িয়ে থাকি, ঠিক আছে? সো শাওন, আই গেস তুমি আমার পরিচয়টা জানতে পেরেছো, ঠিক আছে? আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? একটু আগেই বললাম আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে লেখাপড়া করতেছি, 3rd ইয়ার ফাইনালে, ঠিক আছে? ওকে, সেম সেম কথাটাই আবার বলবো। তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া আমাদেরকে শুধুমাত্র এমসিকিউ পড়াচ্ছেন, সিকিউ কি পড়াবেন না? শর্ট কোশ্চেন কি পড়াবো না? পড়াবো, বাট তো পড়ার জন্য তোমাকে এই গ্রুপটাতে জয়েন হইতে হবে। এই গ্রুপটাতে জয়েন হলে তুমি কিছুদিন পর সিকিউ ক্লাস পাবা, এসএকিউ শর্ট কোশ্চেন পাবা, তারপর হলো ডাউট সলভিং ক্লাস পাবা। তোমার ডাউটগুলো আমি সলভ করাই দিব। তারপর হলো তোমার সাবজেক্ট বেসিসে টিচাররা সলভ করাই দিবে। আর টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তো তুমি পাবাই। টিচাররা নিজেদের নোটগুলো তোমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। সুনাগরিকের গুণাবলী কোনটি? সুনাগরিক কি? বুদ্ধিমান, উচ্চশিক্ষা, মূল্যবোধ, উচ্চ মূল্যবোধ না নৈতিকতা? সুনাগরিকের গুণাবলী হলো সুনাগরিক অনেক বুদ্ধিমান। একজন সুনাগরিক কি অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে, ঠিক আছে? একজন সুনাগরিক কি অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে। অনেকে বলতেছে ভাইয়া বারবার এই গ্রুপের কথা কেন বলেন? দেখো ভাইয়া, একটা বিষয় কি, তুমি মনে করো ঢাকা থেকে ক্লাস করতেছো, ঠিক আছে? তোমার নেটওয়ার্কের কানেকশন অনেক ভালো, একদম টপ নচ, মনে করো তুমি স্টারলিং ব্যবহার করতেছো। বাট তোমার যে ব্যাচমেট, যে তোমার রাঙামাটিতে বৃষ্টি হচ্ছে ওইখানে বসে বসে ক্লাস করতেছে, তার কিন্তু নেট এত একটা ভালো না। সে কিন্তু ক্লাসের কোনো একটা মোমেন্ট দেখতে পারতেছে, কোনো একটা মোমেন্ট দেখতে পারতেছে না। বাই এনি চান্স সে তার নেটটা একটু ভালো আসলো, সে যদি দেখে আমি এই গ্রুপের কথা বলছি, সে কিন্তু ডেফিনেটলি ওই গ্রুপটা খুঁজে জয়েন করবে। সো যারা যারা বলতেছো ভাই বারবার এই গ্রুপটার কথা বলেন না, তুমি জয়েন করে ফেললেও কিন্তু ওই স্টুডেন্টটা যদি একবার দেখার মাধ্যমে জয়েন করতে পারে, ওইটাই কিন্তু আমাদের সার্থকতা, ঠিক আছে? ওইটাই কিন্তু আমাদের সার্থকতা। ওকে, সুনাগরিকের অন্তরায় নয় কোনটি? সুনাগরিকের অন্তরায় মানে সুনাগরিক হওয়ার পথে বাধা না কোনটা? সুনাগরিক হওয়ার পথে বাধা না হলো বুদ্ধি। সুনাগরিক হওয়ার পথে বাধা না কি? বুদ্ধি বা আত্মসংযম, ঠিক আছে? সুনাগরিক হওয়ার পথে বুদ্ধি বা আত্মসংযম। আচ্ছা ভাইয়া ম্যাপ নিয়ে, আচ্ছা একটা কমেন্ট আসছিল ম্যাপ নিয়ে, চলে গেল। সুনাগরিক হওয়ার জন্য কোনটি প্রয়োজন? সুনাগরিক হওয়ার জন্য আত্মসংযমী হওয়া প্রয়োজন। আত্মসংযমী মানে কি? নিজেকে কন্ট্রোল করে, সেলফ কন্ট্রোলটা অনেক প্রয়োজন। তুমি যদি সুনাগরিক হতে চাও, তোমার ভিতরে সেলফ কন্ট্রোল, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না। একজন ব্যক্তিকে যে একটা ঘুষি মারতে ইচ্ছা করলে তুমি যা ঘুষি মারতে পারবে না, বিকজ তুমি একজন সুনাগরিক, ঠিক আছে? আফরা বলছে ভাই আমি আপনার ইউনিভার্সিটির পাশের স্কুলে পড়ি। খুবই ভালো কথা, ইনশাল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে। ওকে, সুনাগরিকের বুদ্ধির ওপর কোন রাষ্ট্রের সফলতা নির্ভর করে? সুনাগরিকের বুদ্ধির ওপর কোন রাষ্ট্রের সফলতা নির্ভর করে? একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, সৌরতান্ত্রিক নাকি আধুনিক গণতান্ত্রিক? আচ্ছা, আমরা জানি কয়েকটা রাষ্ট্রকে অর্থনৈতিক দিক দিয়ে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন কি একনায়কতন্ত্র মানে কি? রাজা একজন, যেমন উত্তর কোরিয়া, শুধুমাত্র কিম জং উনি চালাবে। ও যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত কিম জং উনি চালাবে। সিমিলারলি সমাজতান্ত্রিক মানে কি? সমাজতান্ত্রিক মানে হলো সরকার কিছু নিয়ম কানুন দিয়ে দিবে, ওর বাইরে যাওয়া যাবে না। তারপর হলো স্বৈরতান্ত্রিক মানে কি? স্বৈরতান্ত্রিক আর একনায়কতন্ত্র কাইন্ড অফ সেম, যা বলবে তাই করতে হবে, যা বলবে তাই করতে হবে। অ্যান্ড লাস্ট কি? আধুনিক গণতান্ত্রিক। এই তিনটা কি নেগেটিভ না? আর একটা পজিটিভ, ওই একটাই উত্তর। দেখছো এই তিনটা কিন্তু তুমি যদি মানে স্বৈরতান্ত্রিক বা একনায়কতন্ত্র কি
এইটা জাস্ট একবার বুঝা যাও, তোমার জন্য ইজি। দেখো এই তিনটা কিন্তু কি এক সুতোয় গাঁথা, বাট এইটা একটু ডিফারেন্ট। সো এইটাই অ্যান্সার, ঠিক আছে, এইটাই অ্যান্সার। ওকে ঠিক আছে, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। ওকে ডান। সো আমরা কিন্তু 50টা এমসিকিউর খুব ক্লোজ, 50টা এমসিকিউর একদম অনেক ক্লোজে চলে আসছি আমরা, ঠিক আছে। সো যারা যারা এখনো আমাদের লাইভটাকে শেয়ার করোনি, ডেফিনেটলি শেয়ার করো, বিকজ শেয়ার করলে কি হবে, তুমি কিন্তু টি শার্টটা পেতে পারবা। আজকে বাই এনজেস আমাদের এখানে টি শার্টটা নেই, যদি থাকতো তাহলে কিন্তু আমি টি শার্টটা নিয়ে আসতাম। ওকে আচ্ছা, বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের কি, রাষ্ট্রের জন্য শ্রেষ্ঠ সম্পদ, রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ, ঠিক আছে। এরপরে ভূ রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান বিশ্বের কোন অঞ্চলে, অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, জিওপলিটিক্সের উপর ভিত্তি করে, তার মানে কি ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপের উপর ভিত্তি করে বাংলাদেশের অবস্থান বিশ্বের কোন অঞ্চলে, দক্ষিণ পূর্ব, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া নাকি পূর্ব এশিয়া? কোথায়? বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশীয় কান্ট্রি, আমরা সবাই জানি বাংলাদেশ হলো একটি দক্ষিণ এশীয় কান্ট্রি। ভাইয়া ম্যাপ নিয়ে ভিডিও বানাইছি, কালকে লাইভের পর কি আর হবে না রেজাল্ট? হবে ভাইয়া, হবে, ডেফিনেটলি হবে। ওকে এরপরে আয় বিবেচনায় বাংলাদেশ কোন ক্যাটাগরিতে পড়ে? উন্নত, মধ্যম আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ নাকি উচ্চ আয়ের দেশ? এটা তোমরা সবাই পারো, এটা তোমরা সবাই পারো। আমি একটু আগেও ক্লাসে বলছি, দেখি বলো তো কে বলতে পারবা সবার আগে, দেখি তো কে সবার আগে বলতে পারবা এটার অ্যান্সার কি হবে? ওকে সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে, এটা হলো মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ কি মধ্যম আয় অথবা উন্নয়নশীল দেশ? উন্নয়নশীল দেশ, ঠিক আছে, উন্নয়নশীল দেশ। ওকে এরপরে কি, বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,570, আমরা এটা সবাই জানি, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। 40 নম্বর এমসিকিউতে চলে আসছি আমরা। ওকে 41, 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? সো এটা মনে রাখবে, এই কোশ্চেনে যদি এই বছর আদমশুমারি হয় তাহলে এই বছর আসবে। সো 2011 সালে যেহেতু আদমশুমারি হয়েছিল, বাই দ্য ওয়ে তোমরা কি আদমশুমারি কি এটা জানো? আদমশুমারি কি এটা কি জানো তোমরা? কে কে জানো আমাকে একটু কমেন্টে জানাও তো, আদমশুমারি কি এটা কে কে জানো আমাকে একটু কমেন্টে জানাও। আদমশুমারি আসলে কি এটা কে কে জানো? আদমশুমারি কি এটা কে কে জানো আমাকে একটু কমেন্টে জানাও তো। কেউ কি জানো আদমশুমারি এটা কি? আচ্ছা, কাউন্টিং পিপল। ওকে আদমশুমারি মানে হলো একদম প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে তাদের পরিবারের জনসংখ্যা কত এটা জেনে আসা, তাদের পরিবারের জনসংখ্যা কত এটা জেনে আসা, ঠিক আছে। ওকে সো এটা কত হবে? 14,97,72,72,364, ঠিক আছে। ওকে ডান। আচ্ছা এরপরে কি, বাংলাদেশে 2011 সালের আদমশুমারি অনুযায়ী কত বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? তার মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করত? প্রতি বর্গ কিলোমিটারে মনে করো এক বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? তো 2011 সালে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করতে, এটা একটু বলো তো, কে কে জানো? কে কে জানো এটা একটু বলো তো। ওকে একজন অ্যান্সার করছে, আ সেন্সাস ইজ অ্যান অফিসিয়াল প্রসেস of counting a country's population that collecting detailed information about the people। ভাইয়া তোমার নামটা আরবিতে লেখা, এই জন্য আমি বলতে পারতেছি না, বাট তুমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছো। আচ্ছা সবাই বলতেছে এটা এ নাম্বারটা হবে, সবাই বলতেছে এটা এ নাম্বারটা হবে। ওকে
আচ্ছা, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হবে 1015। এটার অ্যান্সার হবে কি? 1015। ঠিক আছে। আচ্ছা, এরপরে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত? এটা বলতে বোঝায় প্রতি বছর বাংলাদেশের জনসংখ্যা কতটুকু করে করে বাড়তেছে। এটা মিন্স প্রতি বছর বাংলাদেশের জনসংখ্যা কতটুকু করে করে বাড়তেছে, এইটা এখানে জিজ্ঞেস করছে। তোমরা কি কেউ জানো? বইটা কি, বইয়ে কিন্তু লেখা আছে, একদম স্পেসিফিক করে লাইনটা লেখা আছে। ঠিক আছে, কে কে জানো একটু দেখি তো। কে কে জানো আমাকে একটু জানাও তো দেখি, কে কে জানো এটা। এটার অ্যান্সার কি হবে? 43-এর এ নাম্বারটা বলতেছে সবাই, ম্যাক্সিমাম বলতেছে ভাই 43-এর এ 2.37%। 2.37%। আমি যে ফলোটা মেথডটা বলছি ওটার অনুযায়ী মনে হয় বলতেছে ম্যাক্সিমাম। আচ্ছা, এটা কি হবে? এটা হবে হইলো 1.37%। 1.37%, 1.37%। ঠিক আছে, ওকে। জনসংখ্যা বৃদ্ধি কিসের উপর নির্ভর করে? জনসংখ্যা বৃদ্ধি কিসের উপর নির্ভর করে? জনসংখ্যা বৃদ্ধি করে নির্ভর করে জন্মহার, মৃত্যুহার এবং অন্যান্য উপর। তার মানে কতজন মানুষ মারা যাচ্ছে, কতজন মানুষ জন্ম নিচ্ছে এবং আদার্স আরও অনেক কিছু। ঠিক আছে, কিসের কিসের উপর নির্ভর করে আমরা কিন্তু এখানে বলে দিলাম। সো তো এটা কিন্তু একটা কম মার্কের কোশ্চেন আসতে পারে তোমাদের, যে জনসংখ্যা বৃদ্ধি এটা কিসের উপরে নির্ভর করে? জন্মহার, মৃত্যুহার, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, পরটা চলে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? তার মানে আমরা 2011 সালে জানলাম যে প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন মানুষ বাস করত, বাট এখন প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে? এখন এখন প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে দেখি, আমাকে একটু জানাও তো। আচ্ছা, এটা হবে হলো আমাদের 1215। তাহলে দেখো 2011 সালে প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন মানুষ বসবাস করত, বাট 2025 সালে প্রতি বর্গ কিলোমিটারে 1252 জন মানুষ বসবাস করতেছে। সো দেখতেছো কি সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আসছে। ওকে, এরপরে 46 নম্বরে, ভারত, শ্রীলঙ্কা ও জাপানের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত গুণ? কত গুণ ঘনত্ব? সেটার জন্য তোমাকে কি ওদের ঘনত্ব পরিমাণ জানতে হবে, বাট না জানলে বইয়ের ভিতরে যেহেতু আছে, এটা হবে হলো প্রায় 3 গুণ। প্রায় কত? 3 গুণ। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে আসলে বোঝানোর তেমন কিছু নাই। একটি দেশের বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা হয়? একটা দেশের বয়স কাঠামোকে আমরা জানি 3 ভাগে ভাগ করা হয়। এক্সপ্লেইন করার কিছু নাই, সো দ্যাটস ওয়াই একদম ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি। এরপরে কি আছে? যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, কিসের বিভাজন? এটা হলো আমাদের বয়সের কাঠামো। একজন ব্যক্তি 21 বছর, সে হলো যুবক। প্রাপ্তবয়স্ক তার মানে 30। বৃদ্ধ তার মানে হলো আমাদের কি 45 প্লাস, 45 না 50 প্লাস। 50 প্লাস হলে আমরা তাকে বৃদ্ধ বলতে পারি, কাইন্ড অফ। কাউকে বৃদ্ধ বলতেছি না, বাট এই যে এই ক্রাইটেরিয়া অনুযায়ী। ঠিক আছে, এটা হলো বয়সের কাঠামো আমাদের। ঠিক আছে, মুনেম বেঘা বলতেছে, ভাইয়া আপনি পড়াচ্ছেন আর আমি বই পড়ে পড়ে আনসার দিচ্ছি। এটা কিছু হইল? এটা কিছু হইল ভাইয়া? বই পড়ে পড়ে আনসার দিচ্ছ। আচ্ছা, এরপরে ছেলেমেয়ের বিয়ের বয়সের উপর কি নির্ভর করে? ছেলেমেয়ের বিয়ের বয়সের উপরে স্থূল জন্মহার নির্ভর করে, স্থূল জন্মহার। ঠিক আছে, ওকে। আব্দুর রহমান শিকদার, দেখতে পাচ্ছি ভাইয়া। লাস্ট কোশ্চেন, স্থানান্তর বলতে কি বোঝায়? স্থানান্তর বলতে বোঝায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। স্থানান্তর বলতে বোঝায় মানুষের এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। ওকে, সো বাই দ্য ওয়ে তোমাদেরকে লাস্ট আরো একটা জিনিস আমি বলে দিই, তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা যদি ভালো করতে চাও তাহলে প্রতিটা টপিক পড়ার পরে ওই টপিক থেকে কেমন প্রশ্ন আসে ওগুলোকে অ্যান্সার করতে হবে, অ্যান্ড তোমাদের সৃজনশীল ভালোভাবে পরীক্ষায় লিখতে হবে। অ্যান্ড সৃজনশীল কিভাবে তোমরা পরীক্ষায় লিখবা এটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো,
এই লাইভটাকে তোমরা কেন শেয়ার করে রাখবা, বিকজ এই লাইভের লাস্টে আমি তোমাদেরকে এখন বলে দিব সৃজনশীল কিভাবে করে লিখলে তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবা। ঠিক আছে, তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবা, সৃজনশীল লেখার পদ্ধতি। ঠিক আছে, সৃজনশীল লেখার পদ্ধতি কিভাবে তুমি লিখবা, অ্যান্ড মেক শিওর তুমি আজকের এই লাইভটাকে শেয়ার করে রাখতেছো। ক মার্কেটটা তুমি এখানে লিখবা, এতটুকুর মধ্যে ক মার্ক শেষ করবা। খ মার্কেটটা যখন তুমি লিখতেছো দুইটা প্যারাতে লিখবা, এখানে এক প্যারা শেষ আর একটা প্যারা এখান থেকে শুরু করছো। তুমি যদি এক প্যারার ভিতরে লিখে ফেলো ভাইয়া, তাহলে আমি বলতেছি তুমি এক পাবা, বাট এভাবে লিখলে তুমি দুই পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। গ মার্কেটটা তুমি এক প্যারা লিখবা, তারপর আরেক প্যারা লিখবা, উদ্দীপক সম্পর্কে আলোচনা করবা। আরেক প্যারা লিখার পরে মনে করো এখানে একটা দাঁড়িয়ে দিলা, আরেক প্যারা লিখলা। এই প্যারাটা তুমি মানে এই গ নম্বরটা তুমি এই পর্যন্ত লিখবা। দেখো প্রপার মেইনটেন, একদম প্রপারলি যে কটা সৃজনশীলই আসুক, এখন মানে তোমাদের 4টা বা 5টা সৃজনশীল, যে কটা সৃজনশীল আসুক এই ফরম্যাটে লিখবা। নুসরাত জাহান দেখতে পাচ্ছি ভাইয়া, দেখতে পাচ্ছি। অ্যান্ড ঘ নম্বরটা কি করবা জানো, 4টা প্যারাতে লিখবা। এখানে এক প্যারা, এই যে লিখলা আরেকটা প্যারা শেষ, দেন এই যে লিখলা। ঠিক আছে, এভাবে লিখে 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 এই যে একটা প্যারা শেষ, দেন লাস্ট প্যারাটা। সো এই ফরম্যাটে যদি তোমরা লেখো, থিওরিতে আমি তোমাদেরকে বলতে পারি, থিওরিতে কখনো 10-এ 10 দেয় না, বাট তোমরা 10-এ 8 অথবা 9 ডেফিনেটলি পাবা, ডেফিনেটলি 8 অথবা 9 পাবা। এবং 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 প্রতিটা সৃজনশীল 20 মিনিট, 20 মিনিটের বেশি 1 মিনিটও না। প্রতিটা সৃজনশীল 20 মিনিট, 20 মিনিটের বেশি 1 মিনিটও নেওয়া যাবে না, 20 মিনিটের বেশি 1 মিনিটও নেওয়া যাবে না। এবং যতটুকু পারো ততটুকু প্রপারলি লিখে আসবা, একদম খাতায় লিখে থুয়ে আসবা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো ভাইয়ার কথা? সবাই বুঝতে পারছো? সবাই যদি বুঝতে পেরে থাকো তাহলে ভাইয়াকে একটু কমেন্টে জানাও যে জি ভাইয়া 50টা MCQ বুঝতে পেরেছি, ক্লাসটাকে শেয়ার ডান করেছি, অ্যান্ড আমি চাই আমি টি-শার্টটা পাই। ঠিক আছে, অ্যান্ড তুমি যদি চাও আমাদের আজকের এই ক্লাসটার এই যে স্লাইডটা আছে যেগুলো আমি পুরোটা পড়লাম, এটা যদি পেতে চাও তাহলে তোমাকে জয়েন করতে হবে আমাদের হাফ ইয়ারলি রিভিশন এই কোর্সটাতে, ক্লাস 7 হাফ ইয়ারলি রিভিশন এই কোর্সটাতে জয়েন করে ফেলতে হবে। ঠিক আছে, কোর্সের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে, এই লাইভের কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে সবাই বলতেছে ক্লাস স্লাইড কিভাবে পাবো, ক্লাস স্লাইড কিভাবে পাবো। ক্লাস স্লাইড পেতে হলে ওই কোর্সের ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে সামিউল ইসলাম, কান্নাকাটি করলে হবে না, ক্লাস স্লাইড যদি পেতে চাও। ঠিক আছে, হ্যাঁ নুসরাত, টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে স্যার, প্লিজ আমাদের ক্লাস কবে হবে? না, রুটিন দিয়ে দেওয়া হবে ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি, শেয়ার ডান, বুঝতে পারছি সবগুলো। ওকে, যারা যারা এখনো শেয়ার ডান করো নাই তুমি কিন্তু টি-শার্ট পাবা না। তাহলে অনেকের কাছে টি-শার্ট পাওয়াটা একদম নগণ্য একটা ব্যাপার, বাট টি-শার্ট পাওয়ার থেকে এই কম্পিটিশনটা অনেক মজার। ঠিক আছে, এই কম্পিটিশন আমি তোমাদের জায়গায় থাকলে আমি প্রতিটা ক্লাসে শেয়ার দিতাম, একদম প্রতিটা ক্লাসে শেয়ার দিতাম। ওকে, সো সবাই বলতেছে জি ভাইয়া বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একদম টপ নচ ক্লিয়ার। সো তোমাদের সবার হাফ ইয়ারলি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আই গেস তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা অনেক ভালো হবে। আজকের ক্লাসটা নিলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে ডেফিনেটলি কোনো না কোনো ক্লাসে তোমাদের সাথে, ঠিক আছে, তোমাদের সাথে ইনশাআল্লাহ জয়েন করে ফেলবো। ওকে, সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড করোনা বাড়তেছে, তো সবাই একটু মানে নিজেকে যতটা পসিবল সেফ রেখো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ কোনো একটা ক্লাসে তোমাদের হাফ ইয়ারলি রিভিশন নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ক্লাস লাইট পেতে হলে আমাদের কোর্সটাতে জয়েন করতে কিন্তু ভুলবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।